সবাইকে নমস্কার। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিনট্যাক্স নিয়ে। এক কথায় বা সংক্ষেপে বলতে গেলে বাক্য গঠনের রীতিকেই সিনট্যাক্স বলে। কারেক্ট ইংলিশ জানতে সিনট্যাক্স সম্পর্কে ধারণা অবশ্যই দরকার। এছাড়া রিটেন ইংলিশ হোক বা স্পোকেন ইংলিশ, শুদ্ধ ইংরেজি বলতে বা লিখতে আমাদের সিনট্যাক্সের জ্ঞান অবশ্যই দরকার। প্রথাগত গ্রামার শিক্ষায় অনেকে সিনট্যাক্সের উপর গুরুত্ব দেয় না, এর ফলে ইংলিশ সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা তৈরি হয় না। বলতে গেলে সিনট্যাক্স বা বাক্য গঠন বিধিকে অবশ্যই গুরুত্ব সহকারে জানতে হবে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দরকার এই সিনট্যাক্সের নিয়ম নীতি, কারণ কম্পিটিটিভ এক্সামে যে এরার কারেকশন থাকে সেগুলো সাধারণত এখান থেকেই থাকে। যাই হোক, কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। ইউটিউবে সিনট্যাক্সের উপর প্রচুর ভিডিও রয়েছে। এছাড়া আমাদের যে গ্রামার বই রয়েছে সেখানেও সিনট্যাক্সের উপর প্রচুর আলোচনা। তবুও এটুকু অনুরোধ করি, ভিডিওটি সম্পূর্ণটা দেখো। এখানে চেষ্টা করা হয়েছে সহজ সরল ভঙ্গিতে সিনট্যাক্স নিয়ে আলোচনা করার। রুলস এর অহেতুক ভিড় না বাড়িয়ে ঠিক যতটা আমাদের জানতে হবে তা সবই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাহলে দেখে নিই আলোচনায় কি কি থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আলোচনা করছি আমরা হোয়াট ইজ সিনট্যাক্স, সিনট্যাক্স কি। 2 নম্বর আলোচনা করছি ইম্পর্টেন্স অফ সিনট্যাক্স, সিনট্যাক্সের গুরুত্ব, অর্থাৎ আমরা সিনট্যাক্স সম্পর্কে কেন জানবো। রুলস অফ সিনট্যাক্স উইথ এক্সাম্পলস, সিনট্যাক্সের বাক্য গঠন বিধির যে নিয়মকানুন সেগুলো জানবো উদাহরণ সহকারে। এবং 4 নম্বরে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হলো টিপস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন উইথ মডেল কোশ্চেন্স অর এক্সারসাইজ, অর্থাৎ যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটনি করছে তাদের জন্য সিনট্যাক্সের উপর ভিত্তি করে যে এরার কারেকশনগুলো হয় সেগুলোর কিছু উদাহরণ দেখব আমরা। সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। চলে আসে আলোচনায় হোয়াট ইজ সিনট্যাক্স। আমরা শুরুতেই আলোচনা করলাম যে সাধারণ অর্থে বাক্য গঠনের বিধিকে সিনট্যাক্স বলে, অর্থাৎ আমি যে একটা বাক্য সেন্টেন্স তৈরি করব তার কিছু নিয়ম নীতি রয়েছে। The way that words and phrases are put together to form sentences in a language, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সিনট্যাক্স সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ বাক্য গঠন করতে গিয়ে বিভিন্ন শব্দ বা শব্দগুচ্ছকে সঠিকভাবে একত্রিত করা এবং বাক্যবিন্যাস করাই হলো সিনট্যাক্স। এবারে ইম্পর্টেন্স অফ সিনট্যাক্স। সিনট্যাক্স সম্পর্কে আমাদের ধারণা কেন প্রয়োজন, কেন সিনট্যাক্স গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা সিনট্যাক্স, তারপর অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্সের সাথে সম্পর্কিত নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অর্থাৎ পার্টস অফ স্পিচের সমস্ত কিছুই সিনট্যাক্সের সাথে জড়িত। এছাড়া টেন্স, ভয়েস সব কিছু এর সাথে জড়িত। অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, টাইম টেন্স পড়েছি, ভয়েস সম্পর্কে জানি। এবারে বাক্য গঠনকালে এদের সবার মধ্যে নির্দিষ্ট কিছু সম্পর্ক আছে এবং তাদের সেই সম্পর্ক বা শর্তের ভিত্তিতে অ্যারেঞ্জমেন্টগুলো বাক্যে হয়, সেগুলো সেন্টেন্সে আলোচনা করব এবং আমরা সেগুলো শিখব। এক কথায় সিনট্যাক্স ইংলিশ গ্রামারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গুরুত্ব সহ পড়া বা জানা উচিত, অন্যথায় আমাদের ইংরেজি জানাটা অসম্পূর্ণ থেকে যায়। স্পোকেন বা কমিউনিকেটিভ স্কিল হোক বা রাইটিং স্কিল, সিনট্যাক্স সম্পর্কে প্রত্যেক ছাত্রছাত্রীর ধারণা অবশ্যই থাকা উচিত। এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ইংলিশের সিলেবাস থাকে সেখানে এরার কারেকশন বা প্রপার অর সুইটেবল অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ফ্রেজ সিলেকশন থাকে, অপশন থেকে করতে হয়। আর এক্ষেত্রে সিনট্যাক্সের জ্ঞানটা ভীষণ কাজে দেয়। এবারে চলে আসি রুলস অফ সিনট্যাক্স। সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনায় চলে আসি। সিনট্যাক্সের প্রচুর রুলস রয়েছে, আমরা একে একে আলোচনা করব। তবে এটুকু আমরা বুঝেছি, অযথা রুলসের ভিড় না বাড়িয়ে, বিভ্রান্তি না বাড়িয়ে আমরা সহজ সরলভাবে সেসব রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে মোটামুটি আমাদের সব জানা হয়ে যায় এবং সিনট্যাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। সিনট্যাক্সের নিয়মাবলীকে সাধারণত আমরা দুটি ভাগে দেখি, একটা হচ্ছে লস অফ এগ্রিমেন্ট আর একটা হচ্ছে লস অফ অ্যারেঞ্জমেন্ট অর ওয়ার্ড অর্ডার ইন এ সেন্টেন্স। লস অফ এগ্রিমেন্ট কি? এখানে আমরা দেখব কিছু পূর্ব নির্ধারিত নিয়ম বা বিধি যা বাক্য গঠনে গুরুত্বপূর্ণ। যেমন এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন, অর্থাৎ বাক্যের ক্রিয়া তার কর্তার নাম্বার অর্থাৎ বচন এবং পার্সন বা পুরুষ অনুযায়ী হয়। যেমন সি ইজ অনেস্ট, সে সৎ।
উই আর হ্যাপি, আমরা সুখী। এভাবে অনেক নিয়ম আছে, আমরা একে একে আলোচনা করব। লস অফ অ্যারেঞ্জমেন্ট, এই পর্যায়ে দেখব বাক্যের যে বিভিন্ন পদ, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রভৃতি বাক্যের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে তাদের নির্ধারিত স্থানে বসে। অর্থাৎ আমি ইচ্ছে মতো এলোমেলো করে এদের কিন্তু বাক্যে বসাতে পারবো না। যেমন আমরা সাধারণ ইংরেজি বাক্যের গঠন জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। আই হ্যাভ রেড দ্য নভেল বা আই রোড দ্য লেটার, এখানে সাবজেক্ট আই, রোড ভার্ব, দ্য লেটার অবজেক্ট। কিন্তু হিয়ার এবং দিয়ার দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ ইন্টারোগেটেড হিয়ার এবং দিয়ার এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সাবজেক্টটি ভার্বের পরে বসে। যেমন ওই যে আমাদের গাড়িটি চলে আসলো বা বাসটি চলে আসলো, হিয়ার কামস আওয়ার বাস অর কার। আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে, দেয়ার ইজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। এখানে প্রত্যেকটি সেন্টেন্সে দেখো ভার্বগুলো আগে বসেছে সাবজেক্টের আগে। যাই হোক, কোনটি লস অফ এগ্রিমেন্ট আর কোনটি লস অফ অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়মগুলি আলোচনা করলে বুঝতে পারবে। হয়তো পৃথকভাবে সেন্টেক্সের বিভিন্ন নিয়মগুলিকে দেখিয়ে বিষয়টিকে কঠিন করব না। সেন্টেক্স খুব একটা কঠিন বিষয় নয়, তবে একটু মন দিয়ে দেখলে ও নিয়মগুলো উদাহরণ সহকারে ভালো করে পড়লে অবশ্যই মনে থাকবে। এছাড়া সবশেষে যে এক্সারসাইজগুলি আমরা দেখব ও প্র্যাকটিস করব, তা অবশ্যই সবার সেন্টেক্স সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণা এনে দেবে, এই আশা রাখি। রুল 1, মোর দ্যান ওয়ান অর্থাৎ একাধিক এই কথাটি বহুবচনের অর্থ বোঝালেও এই ফ্রেজ বা শব্দগুচ্ছটি সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয় এবং এটি বাক্যে সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন মোর দ্যান ওয়ান ওয়ার্কম্যান ওয়াজ কিল্ড, নট ওয়ার্কম্যান বা ওয়ার। ফাউলার উদাহরণ দিয়েছিলেন। আবার মোর দ্যান টু, দুইয়ের বেশি, এই ফ্রেজটির পর প্লুরাল নাউন বসে এবং ভার্বটিও প্লুরাল হয়। যেমন মোর দ্যান টু বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, দুজনের বেশি ছেলে সেখানে উপস্থিত ছিল। রুল 2, দ্বিতীয় নিয়মে আমরা খেয়াল করছি ওয়ান অফ দ্য, এই ফ্রেজটির পরের নাউনটি সাধারণত প্লুরাল নাম্বার হয় এবং ভার্বটি সিঙ্গুলার হয়, কারণ এক্ষেত্রে সাবজেক্টটি কিন্তু ওয়ান থাকে। যেমন সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস হিয়ার, অর্থাৎ এখানে যতগুলো মেয়ে রয়েছে তার মধ্যে সর্বোত্তম মেয়ে হচ্ছে সে। ওয়ান অফ দ্য রুমস ইজ ক্লোজড, ঘরগুলির মধ্যে একটি ঘর বন্ধ রয়েছে। এখানে ভার্বগুলো খেয়াল করো, ইজ বসেছে। অনেকগুলি ঘরের মধ্যে একটি ঘর এখানে বন্ধ, ওয়ান রুম সাবজেক্ট। আবার ওয়ান অফ দ্য এর পর যদি প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে এবং রিলেটিভ ক্লজ থাকে, এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ অনুযায়ী প্লুরাল ভার্ব হবে। যেমন মিস্টার রয় ইজ ওয়ান অফ দোজ পারসনস হু আর নেভার স্যাটিসফাইড উইথ দেয়ার জব। এই বাক্যটিতে হু এর পূর্বপদ অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দোজ পারসনস বহুবচন, তাই হু এর পর ভার্বটি বহুবচন হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট নিয়ম, এ গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ অর্থাৎ প্রচুর, অনেক, এই সমস্ত ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে এদের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ যেগুলোকে গোনা যায় না বা গোনা হয় না, তাহলে সিঙ্গুলার ভার্ব নেয়। কিন্তু যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ যেগুলোকে গোনা যায়, তাহলে প্লুরাল ভার্ব নেয়। যেমন এ গ্রেট ডিল অফ টাইম ইজ লস্ট, সময় আমরা সাধারণত এভাবে গুনি না, আনকাউন্টেবল নাউন, ওই জন্য ইজ বসেছে। আবার এ গ্রেট ডিল অফ প্রবলেমস ওয়ার সলভড, অনেকগুলো সমস্যা সমাধান করা হলো, মানে প্রবলেমস কাউন্টেবল নাউন। উদাহরণটি বিকে দে সরকার বই থেকে নেওয়া হয়েছে। নেক্সট, প্লেন্টি অফ রাইস ইজ স্টোরড ইন দ্য গোডাউন, অর্থাৎ প্রচুর চাল গোডাউনে মজুদ রয়েছে। রাইস আনকাউন্টেবল নাউন, এখানে ইজ বসেছে। নেক্সট নিয়মে চলে আসি, দ্য গ্রেটার অর গ্রেটেস্ট পার্ট, অনেকটা, বড় অংশ, এরকম ক্ষেত্রে এই ফ্রেজটি যখন পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট অর কোয়ান্টিটি বোঝায় তখন সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু যদি নাম্বার অর্থাৎ সংখ্যা বোঝায় তখন প্লুরাল ভার্ব নেয়। খেয়াল করে ভালো করে, যদি অ্যামাউন্ট অর কোয়ান্টিটি বোঝায় তখন সিঙ্গুলার ভার্ব, কিন্তু যদি নাম্বার অর্থাৎ সংখ্যা বোঝাবে তখন প্লুরাল ভার্ব। যেমন এ গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ইজ আনকাল্টিভেটেড, অর্থাৎ ল্যান্ড এটা তো গোনা যাবে না, অ্যামাউন্ট অর কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, এখানে ইজ বসেছে। আবার এ গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস আর ব্যাড, আপেলগুলোর বড় অংশ, একটা বড় অংশ খারাপ, আপেল গোনা যাবে, সংখ্যা বোঝাচ্ছে। নেক্সট, হাফ, হিপস, লটস, 2/3, 3/4, মোস্ট প্রভৃতির পর যখন সিঙ্গুলার নাউন অফ প্রিপোজিশন নিয়ে থাকে তখন সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু তাদের পর যদি প্লুরাল নাউন্স থাকে তাহলে ভার্বও প্লুরাল হয়। যেমন হাফ অফ আওয়ার ওয়ার্ক ওয়াজ ডান, অর্থাৎ আমাদের কাজের অর্ধেকটি করা হয়েছে। আবার হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার ব্যাড, এখানে অফ প্রিপোজিশনের পর দ্য ম্যাঙ্গোস প্লুরাল নাউন বসেছে, এখানে ভার্বটি প্লুরাল হয়েছে। একই রকম দেয়ার ইজ লটস অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ করতে হবে, লটস অফ পিপুল থিঙ্ক সো প্রভৃতি। পরের নিয়ম,
100, 1000, লাখ, মিলিয়ন, ডজেন, স্কোর প্রভৃতি এই শব্দগুলি যদি নির্দিষ্ট নিউমেরাল অর্থাৎ 1, 2, 3 বা সেভারাল, এ ফিউ প্রভৃতি শব্দের পর বসে তাহলে সিঙ্গুলার থাকে। কিন্তু যদি শুধুমাত্র অনেক বা অসংখ্য সংখ্যা বোঝায় অর্থাৎ মেনি, সাম প্রভৃতির পরে বসে সেগুলোকে তাহলে প্লুরাল করতে হয়। যেমন 500 মেন, এখানে কিন্তু হান্ড্রেডস করা যাবে না, 5 আছে বলে হান্ড্রেডস করে দিলাম, তাহলে হয়তো হবে না। একই রকম 3 মিলিয়ন পিপল, রুপিস 3 লাখ, নট ল্যাক্স, এ ফিউ হান্ড্রেড বয়েজ প্রভৃতি। কিন্তু সাম, মেনি এগুলো দিয়ে যদি ব্যবহার করি, হান্ড্রেডস অফ পিপল, মেনি ডজেন্স, মেনি থাউজেন্ডস, ল্যাক্স অফ রুপিস এগুলো কিন্তু আবার ব্যবহার হয়। খেয়াল করো পরের নিয়ম, ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড এই শব্দটি যদি কথা বা প্রতিশ্রুতি অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ স্পিচ বা প্রমিস অর্থে ব্যবহৃত হয় তবে সর্বদা সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। যেমন সি গেভ মি ওয়ার্ড, সে আমাকে কথা দিয়েছিল, নট ওয়ার্ডস। মাই ফাদার ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, আমার বাবা তার কথার লোক অর্থাৎ এক কথার লোক। নেক্সট চলে আসি অল, সব বা সবাই। এই শব্দটি সিঙ্গুলার ও প্লুরাল দুভাবেই বসে। যেমন অল আর প্রেজেন্ট ইন দ্য ফাংশন, সবাই ফাংশনে উপস্থিত। অল আর ইনভাইটেড টু দ্য পার্টি, সবাই পার্টিতেও নিমন্ত্রিত। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, সব কিছুই নষ্ট হলো আগুনে। অর্থাৎ অলের পর সিঙ্গুলার ও প্লুরাল দুটি ভার্বই বসবে। পরের নিয়ম নান, কেউ না বা কোনো কিছুই না। এই শব্দটি যখন অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বোঝায় তখন সিঙ্গুলার। যেমন নান অফ দ্য ফুড ওয়াজ ওয়েস্টেড, কোনো খাবারই নষ্ট হয়নি, পরিমাণ বোঝাচ্ছে। কিন্তু যদি সংখ্যা বোঝায় তখন অর্থ অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল হয়। যেমন অফ হিজ 3 ব্রাদার্স নান হ্যাজ এনি গ্রেট অ্যাবিলিটি টু পারফর্ম, অর্থাৎ তাদের 3 ভাইয়ের মধ্যে কারোই সেই ক্ষমতা নেই পারফর্ম করার। নেক্সট নান অফ দ্য সাজেশনস ওয়াজ অ্যাকসেপ্টেবল, কোনো উপদেশই গ্রহণযোগ্য ছিল না। নান অফ দ্য লেটার্স হ্যাভ বিন ওপেন্ড ইয়েট, কোনো চিঠিকেই খুলে দেওয়া হয়নি। উদাহরণগুলো ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটি। নেক্সট পরের নিয়মে চলে আসি আমরা পুলিশ। এই শব্দটি সাধারণত বহুবচন অর্থেই বাক্যে ব্যবহৃত হয়। যেমন দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য মার্ডার কেস, এখানে নট ইজ ইনভেস্টিগেটিং। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কারণ একটি ভিডিওর মধ্যে আমরা সমস্ত বিষয়টা আলোচনা করতে যাইছি। নেক্সট নিয়ম, বাক্যের সাবজেক্ট যদি ইনফিনিটিভ, জিরান্ট বা ভার্বাল নাউন, ক্লজ, ফ্রেজ প্রভৃতি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন টু এর ইজ হিউম্যান, এখানে ইনফিনিটিভটি ছিল বাক্যটির সাবজেক্ট। আবার লাইং ইজ এ সিন, লাইং এখানে জিরান্ট। একই রকম দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, ইতিহাস পড়াটা খুব আগ্রহজনক। দ্য রিডিং অফ হিস্ট্রি এখানে ভার্বাল নাউন, ভার্বটি সিঙ্গুলার হয়েছে। দ্যাট ইজ এ থিফ ইজ নোন টু অল, সে যে চোর এটা সবার জানা, নাউন ক্লজ প্রথমে বসেছে, এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। চলে আসি এর পরের নিয়ম, অ্যাডজেক্টিভের পূর্বে ডেফিনিট আর্টিকেল দা যদি ব্যবহৃত হয় তাহলে এর দ্বারা প্লুরাল কমন নাউন বোঝায় এবং সাবজেক্টটি প্লুরাল ভার্ব নেয়। যেমন দ্য পুয়ার আর অনেস্ট আর গ্রেট পিপল, অর্থাৎ দ্য পুয়ার বলতে এখানে শুধু গরিবটি বোঝাচ্ছে না, গরিব সমগ্র ক্লাসকে বোঝাচ্ছে। নেক্সট দ্য গ্রেট আর অনার্ড এভরিওয়্যার, মহান ব্যক্তি সবাই সব জায়গাতে সম্মান পায়। এখানে দ্য গ্রেট বলতে মহান সম্প্রদায়কে বোঝাচ্ছে, নাউনটি এখানে কমন নাউন হয়ে গেছে। নেক্সট রোল নম্বর 13, বাক্যের সাবজেক্ট যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে তার অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বটি হয়। যেমন দিস ইজ দ্য বয় হু হ্যাজ ডান দিস, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কিন্তু দ্য বয় সিঙ্গুলার, অতএব এখানে হ্যাজ হয়েছে। ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট ইউ যার জন্য হ্যাভ হয়েছে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট আই যার জন্য অ্যাম হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ নিয়ম, বাক্যের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিভিন্ন নাম্বারের হলেও সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। দ্য আমেরিকানস আর এ সিভিলাইজড নেশন, আমেরিকানসের পর আর হলো এ সিভিলাইজড নেশন, একটি সভ্য জাতি, এটা থাকা সত্ত্বেও কিন্তু এখানে আর হলো। আবার অনলি গাইড ওয়াজ দ্য স্টার্স, এখানে স্টার্স বহুবচন আছে বলে ওয়াচ করে দেবো সেটা করলে হবে না, কারণ সাবজেক্ট আমার এখানে গাইড, অনলি গাইড। ব্যতিক্রম দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, বাইবেলের কথাটি সত্য, পাপের বেতন মৃত্যু। কিন্তু আমাদের এখানে খেয়াল করতে হবে ওয়েজেস শব্দটি কিন্তু প্লুরাল হলেও অর্থে সিঙ্গুলার। কয়েকটি উদাহরণ দেখো, কতগুলি শব্দ রয়েছে যারা গঠনগত দিক থেকে প্লুরাল কিন্তু অর্থর দিক থেকে সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার নেই। যেমন দ্য নিউজ ইজ ট্রু, খবরটি সঠিক। ফিজিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ফিজিক্স পদার্থবিদ্যা তার প্রিয় বিষয়। এখানে নিউজের এস আছে বলে বহুবচন বা ফিজিক্সের এস আছে বলে বহুবচন, এগুলো কিন্তু ভাবলে হবে না। নেক্সট রুল 15,
কিছু প্লুরাল নাউন যখন কালেক্টিভ নাম্বার বোঝায় তখন সিঙ্গুলার ভাব নেয়, যেমন 50 রুপিস ইজ অল উই ওয়ান্ট, 50 টাকা বলে একটা করে 50 টাকা নয়, সামগ্রিক রূপ 50 রুপিস ইজ অল উই ওয়ান্ট, 50 টাকা যা আমরা চাই। 100 সেন্টস মেক্স $1, 100 সেন্টে $1 তৈরি হয়। 3 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 3টি পৃথক পৃথক মাইল নয়, 3 মাইলস একত্রিত হয়ে বোঝানো হচ্ছে যে 3 মাইল অনেকটা দূরত্ব। 500 রুপিস ইজ এ বিগ সাম, 500 টাকা অনেকটাই। কিন্তু twice 2 is 4 and twice 2 are 4, এটা কিন্তু দুটোই ঠিক, খেয়াল করবে ব্যতিক্রমগুলো। চলে আসি পরের নিয়মে। অনেক সময় সাবজেক্ট যদি এমন একটি প্রপার নাউন হয় যা প্লুরাল হয়েও একটি বস্তু বা একাধিক বস্তুকে একসঙ্গে বোঝায়, সেক্ষেত্রে ভাবটি সিঙ্গুলার হয়। যেমন ল্যাম্বস টেলস ইজ এ নাইস বুক, ল্যাম্বস টেলস, টেলস এখানে বহুবচন আছে, সেটা ভেবে কিন্তু ভার্ব করলে হবে না, এখানে ইজ হয়েছে, অর্থাৎ ল্যাম্বসের যে গল্পের বই সেটাকে একত্রিত হয়ে বোঝানো হচ্ছে। একই রকম অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী ইজ এ গুড বুক, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি। চলে আসি পরের নিয়মে। সাবজেক্ট যদি কালেক্টিভ নাউন হয় তবে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু সেটি যদি নাউন অফ মাল্টিটিউড রূপে ব্যবহৃত হয়, পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সংশ্লিষ্ট ভার্বটিকে প্লুরাল করতে হয়। যেমন দ্য জুরি কনসিস্টস অফ 9 পার্সনস, কালেক্টিভ নাউন, অর্থাৎ বিচারক মণ্ডলী গঠিত হয়েছিল 9 জন লোককে নিয়ে, এখানে সিঙ্গেল কালেক্টিভ নাউন 9 জনকে নিয়ে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, বিচারক মণ্ডলী তাদের বিভিন্ন নিজস্ব মতামতে ভেঙে গেল, এখানে নাউন অফ মাল্টিটিউড রূপে ব্যবহৃত হয়েছে। একই রকম দ্য টিম হ্যাজ ওন দ্য কাপ, দ্য টিম এখানে একত্রিত হয়ে বোঝাচ্ছে হচ্ছে। আবার দ্য টিম এগ্রি অ্যামং দেমসেলভস, অর্থাৎ দল সবাই রাজি হলো বা মানে সহমত পোষণ করলো। উদাহরণগুলো ভালো করে খেয়াল করো, রুলসের সাথে সব বুঝতে পারবে। নেক্সট, সিঙ্গুলার কালেক্টিভ নাউনগুলি অফ প্রিপোজিশন সহযোগে প্লুরাল নাউন নিয়ে বাক্যে বসলে ভার্বটি সিঙ্গুলার হয়। ভালো করে খেয়াল করো, সিঙ্গুলার কালেক্টিভ নাউন যদি অফ প্রিপোজিশন সহযোগে প্লুরাল নাউন নিয়ে বাক্যে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন এ গ্রুপ অফ পিপল ওয়াজ হেল্পিং, অর্থাৎ একদল লোক সাহায্য করছিল। এ বাঞ্চ অফ কিজ ইজ কেপ্ট ইন দ্য ড্রয়ার, এখানে কিজ আছে বলে ওয়ার আর করে দিলে কিন্তু হবে না। এ ক্রাউড অফ স্টুডেন্টস ওয়ান্টস টু মিট দ্য হেডমাস্টার, একদল ছেলে প্রধান শিক্ষকের সাথে দেখা করতে চায়। স্টুডেন্টস আছে বলে এখানে ওয়ান্ট করা যাবে না, ওয়ান্টসই রাখতে হবে, কারণ ওখানে এ ক্রাউড রয়েছে। এ ক্রাউড, এ বাঞ্চ, এ গ্রুপ, এগুলো সিঙ্গুলার কালেক্টিভ নাউন। মনে রাখতে হবে কালেক্টিভ নাউনগুলো শুধুমাত্র সিঙ্গুলার হলে এরকমটা হবে। যেমন 2 গ্রুপস অফ ভলান্টিয়ার্স ওয়ার অ্যাক্টিভ ইন দ্য রেস্কিউ অপারেশন, এখানে গ্রুপসটাকে প্লুরাল করে দেওয়া হয়েছে, 2 গ্রুপস, তাহলে তো অবশ্যই ভার্বটি প্লুরাল হবে। নেক্সট পরের নিয়ম, ইন্ট্রোডাক্টরি দেয়ার এতে যদি বাক্য শুরু হয় তাহলে খেয়াল রাখতে হবে সিঙ্গুলার অর্থে সিঙ্গুলার ভার্ব, এবং প্লুরাল সাবজেক্ট বোঝালে অর্থাৎ প্লুরাল সাবজেক্ট যদি নেয় তাহলে প্লুরাল ভার্ব নিবে। যেমন দেয়ার ইজ এ বিগ পন্ড, কটি পন্ড, একটা বড় পুকুর, এ বিগ পন্ড, যাদের ইজ হলো। আবার দেয়ার আর 2 বিগ পন্ডস ইন আওয়ার ভিলেজ, 2টি বড় পুকুর রয়েছে, অতএব এখানে আর করে দেওয়া হলো। নেক্সট পরের নিয়ম, একাধিক সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে তাদের ভার্বও প্লুরাল হয়। যেমন বিমল অ্যান্ড অমল ওয়ার প্রেজেন্ট দেয়ার, শ্যামল অ্যান্ড আই আর ফ্রেন্ডস। খেয়াল রাখতে হবে যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট একত্রিতভাবে একজনকে বোঝায় তবে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি হ্যাজ কাম, এখানে কিন্তু হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি। অবশ্যই এক্ষেত্রে দুজন যদি পৃথক ব্যক্তি বোঝায় তখন আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করি দুটো নাউনের আগে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাভ কাম, এখানে হেডমাস্টার আর সেক্রেটারি দুজন ভিন্ন ব্যক্তি। আবার অ্যান্ড দিয়ে দুটি সিঙ্গুলার নাউন যদি একই বস্তু বা একই ভাব প্রকাশ করে তখন সিঙ্গুলার ভাব নেয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, ব্রেড আলাদা করে বাটার আলাদা করে নয়, ব্রেড অ্যান্ড বাটার একত্রিতভাবে একটি সাবজেক্ট। মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাজ কাম, আমার বন্ধু দার্শনিক পথ প্রদর্শক এসেছে, একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। নেক্সট পরের নিয়ম, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট এর সামনে যদি ইচ, এভরি, নো প্রভৃতি শব্দ থাকে তাহলে ভাবটি সিঙ্গুলার হবে। যেমন ইচ অ্যান্ড এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানুষই মরণশীল। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ সেপারেট রুম, এভরি ম্যান অ্যান্ড ওম্যান ইজ হ্যাপি, নো বাস, নো ট্যাক্সি ওয়াজ সিন, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ কিল্ড। উদাহরণটা ভালো করে খেয়াল করো। নেক্সট পরের নিয়ম, আবার দুটি সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে যদি অ্যান্ড নট থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দিস। নেক্সট, সালমান নট হিজ ব্রাদার্স ইজ গিল্টি, অর্থাৎ এখানে হিজ ব্রাদার্স এটাকে ধরা হচ্ছে না, সালমানকে ধরছে, অ্যান্ড নট মাঝখানে ঢুকে গেছে এই জন্য। এক্ষেত্রে অন্য এক গ্রামার বই বলা হয়েছে যে অ্যান্ড নট দিয়ে যদি দুটো পৃথক সিঙ্গুলার সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পূর্ব সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হয়। এরপরের নিয়ম ভীষণ গুরুত্বপূর্ণ, দুটি সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ,
আফটার, ইন অ্যাডিশন টু, বিসাইডস, অ্যান্ড নট এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে বসে তখন প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বটি হয়। যেমন রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট, রাম এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হয়েছে এখানে। আই উইথ মাই ফ্রেন্ড অ্যাম টু গো, আই প্রথম সাবজেক্ট যার জন্য অ্যাম হয়েছে। আকবর উইথ হিজ অর টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ পানিশড। গুরুত্বপূর্ণ নিয়ম, ভালো করে খেয়াল করো। নেক্সট, পরের নিয়ম, আইদার অর, নাইদার নর প্রভৃতি দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্ট মানে বাক্যে বসলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন আইদার রমেশ অর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট, নাইদার হি নর হিজ ব্রাদার ইজ গিল্টি। পরের নিয়ম, আবার ভিন্ন ভিন্ন পার্সন ও নাম্বারের সাবজেক্ট অর, নর, আইদার অর, নাইদার নর দ্বারা যদি যুক্ত হয় তাহলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী হয়। এর আগের নিয়ম এবং এই নিয়ম খেয়াল রাখতে হবে, একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নাইদার ইউ নর আই অ্যাম রাইট, এখানে ইউ সাবজেক্ট ধরলে হবে না, নিকটতম ভার্বের আগের সাবজেক্ট হচ্ছে আই, যার জন্য অ্যাম হয়েছে। নাইদার বিমল নর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, একই রকম আইদার হি অর আই হ্যাভ ডান ইট। নেক্সট, পরের নিয়মে চলে যাই। একই নিয়ম নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয় এই নট অনলি বাট অলসো দ্বারা, কোরিলেটিভ, এটি একটি কোরিলেটিভ, এ দ্বারা যদি যুক্ত হয় তাহলে ভার্বটি তার কাছের সাবজেক্ট অনুযায়ী হয়। যেমন নট অনলি মাই ফ্রেন্ড বাট অলসো হিজ ব্রাদার্স আর ইন ট্রাবল, অর্থাৎ আমার শুধু বন্ধুই নয় তার ভাইরাও বিপদের মধ্যে রয়েছে। নট অনলি হিজ বাইসাইকেল বাট অলসো হিজ মানি ব্যাগ ওয়াজ স্টলেন, শুধুমাত্র তার বাইসাইকেলটিই নয় তার মানি ব্যাগটিও খোয়া গিয়েছে। পরের নিয়ম, আইদার, নাইদার, ইচ, এভরিওয়ান, মেনি এ প্রভৃতি বাক্যে সাবজেক্ট হলে বা সাবজেক্টের আগে ব্যবহার হলে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন ইচ অফ দেম হ্যাজ এ মোবাইল ফোন, প্রত্যেকেরই একটি করে মোবাইল ফোন রয়েছে। নাইদার অফ দ্য বয়েজ ইজ গিল্টি, এভরিওয়ান ইজ টু ব্লেম ফর দিস, সবাইকে এর জন্য দোষ দিতে হবে। এখানে এভরিওয়ান, আইদার, ইচ প্রভৃতি সাবজেক্ট বসেছে এবং ভার্বগুলি সবটি সিঙ্গুলার হয়েছে। নেক্সট, ভিন্ন ভিন্ন পার্সনের প্রোনাউন ও নাউন একসঙ্গে বাক্যে উল্লেখ করতে হলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন বসাতে হয়। সংক্ষেপে আমরা বলি 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন 2, তারপর থার্ড পার্সন 3, তারপরে ফার্স্ট পার্সন আই। যেমন ইউ, আকমল অ্যান্ড আই আর টু ডু ইট, তোমাকে, আকমলকে এবং আমাকে এটি করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায় তখন এর বিপরীত হয়, অর্থাৎ সেটা উল্টো হয়ে যায়, 132 হয়ে যাবে। প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন। চলে আসি এর পরের নিয়ম, একটি নাউন বা প্রোনাউন পজিটিভ কেসে কখনো বাক্যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ হিসেবে ব্যবহার হতে পারে না। যেমন আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হু ইজ মাই ফ্রেন্ড, বাংলাতে যদিও মনে হবে বাক্যটা ঠিক, আমি সেই লোকটির বাড়িতে গিয়েছিলাম যে আমার বন্ধু, এটা কিন্তু ইনকারেক্ট বাক্য। সঠিক বাক্য কী হবে? আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড। এই হুয়ের অ্যান্টিসিডেন্ট কিন্তু এখানে দ্য ম্যান করতে হবে, আগের বাক্যের মতো হুয়ের অ্যান্টিসিডেন্ট দ্য ম্যানস হাউস এভাবে কিন্তু করলে হবে না। এরপরের নিয়ম এবং শেষ রুল আজকে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি, একটি বাক্যে বিভিন্ন ডিগ্রি এর অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা একসাথে যুক্ত হতে পারে না, অর্থাৎ প্রথম অ্যাডজেক্টিভটি সুপারলেটিভ, তারপরে অ্যাডজেক্টিভটি কম্পারেটিভ বা পজিটিভ এভাবে কিন্তু রাখা যাবে না। যেমন বাক্যগুলো দেখো, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড ভেরি টল গার্ল ইন দ্য স্কুল, বাক্যটি ভুল, কারণ প্রথমটা মোস্ট বিউটিফুল, তারপরে অ্যাডজেক্টিভ টল এভাবে রাখা যাবে না। সঠিক বাক্যটি হবে সি ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড টলেস্ট গার্ল ইন দ্য স্কুল। দুটো সুপারলেটিভ করলে দুটো কি সুপারলেটিভ করতে হবে। এখানে আমরা সর্বমোট 30টি নিয়ম উদাহরণ সহযোগে দেখলাম। আশা করি এই 30টি নিয়ম যদি উদাহরণ সহযোগে ভালো করে পড়া যায় ও বিভিন্ন এক্সারসাইজ প্র্যাকটিস করা যায়, সেন্টেক্সের অনেক কিছু জানা যাবে। এছাড়া বাক্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন প্রভৃতির স্থান নিয়ে, পজিশন নিয়ে পৃথকভাবে আলোচনা করা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবারে টিপস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন উইথ মডেল কোয়েশ্চেন্স অর এক্সারসাইজ অর এক্সাম্পলস। অ্যাডভাইস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলন একজনকে নিখুঁত করে। অনুশীলন এবং রুলস যা আলোচনা করা হলো সেগুলো ভালো করে পড়া দরকার। এছাড়া কম্প্রিহেনসিভ স্টাডির জন্য কিছু বই, যেমন টেক্সট বুক অফ হায়ার ইংলিশ, পিকে দে সরকারের বইটি খুব ভালো, এটি দেখা যেতে পারে। যারা লুসেন্স জেনারেল ইংলিশ এবং RS আগারওয়ালের অবজেক্টিভ ইংলিশ, এই দুটো বই কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিনট্যাক্সের উপর খুব ভালো বই। এবারে পরীক্ষায় সিনট্যাক্সের উপর এরার কারেকশনগুলো কীভাবে থাকে, কোশ্চেনটি দেখো। ইচ সেন্টেন্স বিলো হ্যাজ 3 পার্টস মার্ক A, B and C, ইন্ডিকেট ইন হুইচ পার্ট দেয়ার ইজ অ্যান এরার অ্যান্ড কারেক্ট ইট। ইফ এ সেন্টেন্স হ্যাজ নো এরার, ইন্ডিকেট দিস বাই মার্কিং D হুইচ স্ট্যান্ডস ফর নো এরার। অর্থাৎ বাক্য দেওয়া থাকবে, বাক্যর 3টি বা 4টি ভাগ করে দেওয়া থাকবে A, B, C করে। এবার তোমাকে উল্লেখ করতে হবে A পোর্শনে না B না C কোন অংশে বাক্যটির মধ্যে ভুল রয়েছে সেটি লিখতে হবে এবং কী ভুল সেটা লিখতে হবে। এবং যদি বাক্যটিতে ভুল না থাকে তাহলে নো এরার করে D অপশন চুজ করতে হবে।
বাক্যগুলি কয়েকটি খেয়াল করো। আমরা এখানে 5টি উদাহরণ দিয়েছি। আমি 4 নম্বর বাক্যটি পড়ছি। হি লাইক হিজ কম্পেনিয়ন্স ওয়ার ডিসিপ্ট। ভাগগুলো দেখো, এ বি সি আর ডি। বাক্যটি ভালো করে খেয়াল করো। হি লাইক হিজ কম্পেনিয়ন্স, অর্থাৎ সে তার সঙ্গীদের মতো। কোন অংশে ভুল আছে? দেখতে পাচ্ছি আমরা সি অপশনে ভুল আছে, ওয়ার ডিসিপ্ট করা হয়েছে, এটা হবে ওয়াজ ডিসিপ্ট, কারণ এখানে সাবজেক্ট হি। নেক্সট, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ওয়ার ইনভলভ ইন দ্য রিসেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হুইচ রেজাল্টেড ইন দ্য ডেথ অফ এ লার্জ নাম্বার অফ প্যাসেঞ্জার্স। কোন অংশে ভুল আছে? ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে তোমরা নিজেরাই। ওয়ার ইনভলভড, এটা হবে ওয়াজ ইনভলভ, কারণ এখানে সাবজেক্ট ওয়ানই রয়েছে। আবার এরার কারেকশনগুলো অন্যভাবেও থাকতে পারে। পরের উদাহরণগুলো দেখো, এখানেও 5টি উদাহরণ আমরা দিয়েছি। আমি 2 নম্বর উদাহরণটি পড়ছি, যেমন ইচ অফ দেম হ্যাভ এ মোবাইল ফোন। বুঝতে পারছো, ইচ সাবজেক্ট হয়ে থাকলে হ্যাচ হবে, হ্যাভ ভাবটি ভুল হয়েছে। নেক্সট, রমেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট, অ্যান্ড রমেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট। ওয়ার হবে না, এখানে ওয়াজ হবে, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাবটি হবে। সেন্ট্যাক্সের যে সমস্ত নিয়ম নিয়ে আলোচনা করা হলো উদাহরণ সহযোগে, তোমরা এগুলো ভালো করে খেয়াল করো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইংরেজি বিষয়ে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।